হাবিব ভাই কয়েকটা কথা বলছেন, একটা প্রশ্ন রেখে যাই। জি, ভোট পাহারা দেবে জনগণ, এবং উনি স্টাবলিশ করলেন যে প্রশাসনের প্রয়োজন নাই, জনগণ পাহারা দেবে। আমার এখন প্রশ্ন আছে, এই জনগণ কারা? দলীয় জনগণ নাকি নির্দলীয়? যদি দলীয় জনগণ হয় তাহলে কোন দলের জনগণ? আপনি যখন কথা বলবেন আপনি আপনার দলের জনগণের দায়িত্ব নিতে পারবেন, আরেকটা দলের জনগণের দায়িত্ব আপনি নিতে পারবেন না। তাহলে নির্দলীয় জনগণ না, যদি দলীয় জনগণ হয় তাহলে আপনার দলীয় জনগণ। আচ্ছা, আর যদি নির্দলীয় জনগণ হয় তারা তো আপনার কথায় পাহারা দিতে যাবে না। 3 নম্বর, প্রশাসনের প্রয়োজন নেই, তাহলে আমি সুষ্ঠু নির্বাচনের গন্ধ পাচ্ছি না। যেখানে প্রশাসন চাচ্ছেন না, প্রশাসন ছাড়া নির্বাচন হবে প্রশাসন চাচ্ছেন না ওটি বলেন না, প্রভাব হয় নাই, কিন্তু তারা আলোচনায় আছে সবার কাছে। কেন? ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমরা যে অ্যাক্টিভিটিসটা দেখে আসছি এই জুলাই আন্দোলন থেকে শুরু করলে, তাহলে দেখা যাবে এই যে ভোটে তারা দুর্বল, রাজনৈতিক দল হিসাবে দুর্বল, কিন্তু রাজনীতির মাঠে মনে হয় তারা আন্দোলনে তাদের ভূমিকা ছিল। সেটাই বললাম যে মাঠে যে দুর্বল নয় সেটা তারা প্রমাণ করছে। সুতরাং সে কারণে সব কিছু নিয়ে চিন্তিত, মানে সব কিছু নিয়ে ভাববার বিষয়। আর লেভেল প্লেইং ফিল্ড, যে কথাটা কাল ধরে না বইলে আসছেন যে লেভেল প্লেইং ফিল্ড ছিল না বইলে তারা নির্বাচনে যান নাই বা দলীয় সরকার ছিল না। এই যে নির্দলীয়, এই যে এখন যে প্রশাসনটা আছে, সেই প্রশাসনের উপরে আমার আস্থা কেন থাকবে? যেহেতু লেভেল প্লেইং ফিল্ডের অজুহাত আমরা করিনি। এটার একটা মাত্র কারণ হতে পারে যে একসময় আমরা দ্বিদলীয় শাসনের মধ্যে ছিলাম, এক দল ক্ষমতায় থাকতো আর এক দল বিরোধী দলে থাকতো। এখন একটা পতিত সরকার হয়ে যাওয়ার পর যে দল এখন সবচেয়ে বড় দলের ভূমিকায় আছে তাদের কোনো টেনশন নাই, মাঠে তাদের সামনে কেউ নাই, সেই কনফিডেন্স থেকে তারা বলতে পারে। কিন্তু প্রশাসন কি তাদের পক্ষে কাজ করছে আপনার কাছে মনে হয়? তাদের পক্ষে কাজ, প্রশাসনের কথা তো বলাই হচ্ছে না, জনগণ পাহারা দিবে। তো জনগণ পাহারা দেওয়ার কথাটার মানে কি? উনি আবার বললেন যে প্রশাসন ছাড়াই নির্বাচন হতে পারে। তো এই যে কথাগুলো, এটা তো কোশ্চেন মার্ক। কেননা অনেকগুলা বিষয় কিন্তু নির্বাচনী ট্রেনটা যে যাত্রা শুরু করছে সে কিন্তু শুধু নির্বাচন নিয়ে রওনা দিতে পারে নাই। ওই ট্রেন বলেন, ট্রাক বলেন, বাস বলেন, ওই নির্বাচনী বাসটা বা ট্রেনটার মধ্যে কি কি আছে? ওইটার ভিতরে আছে গণভোটের দাবি, ওইটার ভিতরে আছে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি, আছে শাপলার দাবি, শাপলা না দিলে নির্বাচন করব না, আছে সংস্কার বিচারের দাবি, আচ্ছা তারপরে আছে আপনার পিয়ার সিস্টেমের দাবি, বহু কিছু আছে। আপনি এগুলোকে সব ফেলে দিয়ে তারপরে শুধু আপনি এই কয়দিনের জন্য থাকবেন এবং এই কয়দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা সরকার চলে গেছে আর একটা নির্বাচিত সরকার আসবে। এর মাঝখানে যে সময়টা, ইট মে বি 2 days, ইট মে বি 2 years, বাট পূর্ণাঙ্গ সরকার, অ্যাবসলুট সরকার বলতে যা বোঝায় সে চূড়ান্ত সরকার। তার সব কিছুর রাইট আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক পর্যন্ত করবে, কন্ট্রাক্ট করবে, চুক্তি বাতিল করবে, সব তার ইচ্ছা। এই মুহূর্তে একদিকে বলা হইতেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের কোনো প্রবলেম নাই, তাহলে এই কথাটা কেন আসলো? এই কথাটা তো কোনো প্রয়োজন নাই এবং এই কথাটা যৌক্তিক না। কারণ আপনি একটা পূর্ণাঙ্গ সরকারকে আপনি বাইন্ডিংস দিবেন, আপনি কে? আপনি তো বাইন্ডিংস তাকে দিতে পারবেন না। আমি গভর্নমেন্ট এবং আমি পূর্ণাঙ্গ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা নির্বাচন সরকার আসার আগ পর্যন্ত আমি সরকার। কেন বলছি কথাটা? ওনার কথার জবাব পরে দিচ্ছি। একইভাবে যদি আপনি আসেন যে আরপিও সংশোধন নিয়ে একটা কথা হয়েছে, সেখানে বলছে কি যে দলীয় জোট হিসাবে যারা নির্বাচন করুক ভিন্ন দলের সাথে জোট করতে পারে, কিন্তু নির্বাচনটা করতে হবে তার নিজস্ব স্বতন্ত্র মার্কায়। সেখানে বলা হইতেছে যে না, জোট থেকে যে করবে এদের সবচেয়ে বড় দল যে তার প্রতীকে তারা করবে। এই তো কথা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি মাঠে খেলতে যাবেন, আপনি খেলোয়াড়, আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, অলিম্পিক গেমসে যান, রুল কি প্লেয়ারের ইচ্ছে হবে নাকি প্রতিষ্ঠানের ইচ্ছায়? ফিফার রুলে ফুটবল হবে, আইসিসির রুলে ক্রিকেট হবে, অলিম্পিকের রুলে অলিম্পিক খেলবে। আপনি বলবেন এই আইন করতে হবে যে ক্রিকেট খেলায় হোয়াইট বল ধরা যাবে না, এটা তো আপনি কেউ বলতে পারবেন না। আইনটা করবে, সংশোধন করবে ইলেকশন কমিশন। আপনার কাজ সেই আইনের আওতায় নির্বাচন করবেন। এই যে কথাগুলো, প্লাস এটা তো গ্রহণযোগ্য কথা হতে পারে না। একইভাবে যেমন আমি এই যে শাপলা প্রতীক চাচ্ছে, আমি বলছি দিলে অসুবিধাটা কি, আমরা বিরোধ কমাইতে পারলে, কিন্তু শাপলার জন্য নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন করতে দিবে না, এটা বলার রাইটও তাদের নাই। কারণ নির্বাচন কমিশনের নিয়মে আপনাকে চলতে হবে। আইন নির্বাচন কমিশন যে নিয়ম করবে সেই নিয়মে আপনি নির্বাচন করতে যাবেন। ইন এডিশন আপনি তো ওইভাবে চিন্তা করেন যে আপনার উপরের প্রতীকটা হইল
বড় দলের, ভিতরে কিন্তু বড় দলের লোক নাই, আছে অন্য। তাহলে কোন খাদ্য, যে খাদ্য জনগণ একসেপ্ট করে না, তাকে আপনি কাভার দিয়ে ঢাইকে দিয়ে বলতেছেন আপনার। এটা তো গণতন্ত্রের থিওরি না, এটা প্রতারণার সামিল। ইউ ক্যানট ডু ইট অফিসিয়ালি। আপনি জোট হইলে ঠিক আছে, আমাদের জোটের মনোনীত প্রার্থী অমুক, ওই দলের অমুক, তাকে ওই মার্কায় ভোট দেন, এটাই জাস্টিফাইড। ইন এডিশন ইসি যে আইন করবে সেই আইন মেনে আপনাকে নির্বাচন করতে হবে। একইভাবে আপনি তো একটা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি বলতে পারি না যে আপনি তত্ত্বাবধায়ক সরকার। তার মানে কি, এখানে তত্ত্বাবধায়ক সরকার রোলটা মেইনলি আনা হইতেছে কি জন্য জানেন? যে অনেক দায়িত্বশীল কাজ উনি করতেছেন, এইগুলাকে খর্ব করার জন্যে। অর্থাৎ আমি তো একটা পূর্ণাঙ্গ সরকারকে আমি তো কমেন্ট দিয়ে, আমার বক্তব্য দিয়ে আমি তাকে তাকে তার অধিকার বা রাইট আমি খর্ব করতে পারবো না, এটা রাইট নেই। তো এই সমস্ত জিনিস দিয়ে যদি আমি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সামনের দিনগুলো ভালো আসতেছে না। কারণ আমি পূর্ণাঙ্গ সরকারকে বলবো এতটুক সরকার হইতে, যেটা আমার সংবিধানে নাই, হ্যাঁ, এগুলো তো আমরা পারি না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, এখন আসেন ভাই যে কতগুলো কথা বললো, যে জামাত কারচুপি করছে নির্বাচনে, তারপরে বর্ণচোরার মতো মিশেছিল। আমরা যে ইলেকশনটা করতে যাচ্ছি, জোটে ভিতরে দিব এক জিনিস, উপরে থাকবে আর এক জিনিস, ওইটা আর এটাই খুব একটা পার্থক্য নাই, 1 নম্বর। আর 2 নম্বর যদি আপনি ধরেন, আপনি যদি রাজনৈতিক কৌশল হিসেবে নেন, তাহলে তো তারা কৌশল করছে, অপরাধটা কি? 3 নম্বর আসেন, যদি বলেন কারচুপি কিন্তু ছোট দলে করতে পারে, বড় দল লাগে। আপনি অতটুক দল যাদের কোনো লোক নাই, কিছু নেই, তারা যদি বিশ্ববিদ্যালয়ে কারচুপি করতে পারে, তাহলে তো জাতীয় ভোটে করতে পারবে না, তার কি গ্যারান্টি আছে? আর সেটা যদি তখন জনগণ পাহারা দিতে চায়, আমি যাব চুরি করতে, আপনি যাবেন পাহারা দিতে, চোরকে যদি কেউ ধরে ফেলে, সে কিন্তু বাঁচার জন্য সেও মারামারি করেন, তাহলে আমরা কি মারামারির দিকে যাচ্ছি? আমার প্রশ্ন, বিষয়গুলো আপনাকে ভাবতে হবে। সুতরাং আমরা যে ভোট বাতিলের কথা বলা হয়েছে জামায়াতের পক্ষ থেকে, আবার জামায়াত বলতেছে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় বাতিল করার ব্যাপার। ভাই যেটা বললেন যে বাতিল করলে জামাত করবে, যদি জামাত মনে করে নির্বাচন না হলে লাভ, তাহলে মারামারি করে নির্বাচন বাতিল করতে পারে। কারণ প্রত্যেকে তো যার নিজেরটা দেখে, জামাত বলেন, অমুক XYZ বলেন, ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে দলের কথাই বলেন, সে তো তার স্বার্থটা দেখে। রাষ্ট্রের স্বার্থ যদি সবাই কমন গোল যদি হইতো রাষ্ট্র এবং জনগণ, আমার তো মনে হয় না কোনো রাজনৈতিক দল বোঝে না যে রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক কোনটা, এবং রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক কোনটা, সেটা যদি সবাই ঐক্যমত্যে চলে আসে, তাহলে প্রত্যেকটা দলের ছাড় দিতে হবে যে নাম্বার 1 সে দলীয় মানে কায়দায় দলরে প্রভাবশালী করতে পারবে না। সুতরাং এই কারণে রাষ্ট্র এবং জনগণের স্বার্থ দেখে না বইলে এই কমন ইন্টারেস্ট, এটাকে কমন সবাই নেয় না বিধায় এই লড়াই চলছে এবং এই লড়াই চলবে। ওই পিআর সিস্টেম বলেন, যে সিস্টেম বলেন, এই লড়াই চলবে। কারণ আমরা প্রত্যেকে আমরা দলকে বড় দেখি, রাষ্ট্রকে বা রাষ্ট্রের জনগণকে নয়। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আবারও বলি, আবারও প্যাঁচ। কিভাবে প্যাঁচ হলো? না, হাবিব ভাই আমার ভালো লাগে যে সেটা হলো কি, সব হাসি খুশি না, সেটা হলো বিএনপি আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা না, এই যে প্রতীকের ব্যাপারে বলেছে। জি, বিএনপি বলেছে বিএনপির সাথে না, বিএনপি বলেছে আন্দোলনকারী যে সমস্ত ছোট ছোট দলগুলি আমাদের ছিল, আমাদের ঘোষণা ছিল যে আমরা পরবর্তী সময় সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো। করেন, সেটা তো টেকনোক্রেটও করতে পারেন আপনি। এই জন্যই টেকনিক্যাল 10% করা যায় না। এই জন্য বিএনপি মনে করেছে যে তাদেরকে সংসদে আনতে চান। জি বলেন। বিএনপি মনে করেছে যে দলীয় প্রতীক যদি আমার ধানের শীষ যদি তারা বাধ্যতামূলক না, কেউ যদি মনে করে নেবে না। যেমন আওয়ামী লীগের সাথে জোট ছিল, 14 দলীয় জোট ছিল, মহাজোট ছিল, 2টা জিনিস, কিন্তু মহাজোট ছিল জাতীয় পার্টি সহ, আর জোট ছিল 14 দলীয় জোট। 14 দলে কেউ যদি মনে করে থাকতো যে আমি আওয়ামী লীগের প্রতীক নেব না নৌকা, আমি মশাল নেব বা আমি কি কাস্তে নেব, কোনো আপত্তি ছিল না। তারা মনে করেছে যদি আমি নৌকা নেই তাহলে জয়লাভের সময় বেশি, নৌকা পরিচিত এবং নৌকা সমর্থিত অনেক বেশি। এই কারণে তারা কিন্তু কাস্তে বা মশালে নির্বাচন করেনি। জাতীয় পার্টি মহাজোটে ছিল, তারাও কিন্তু আসন ভাগাভাগি করেছে। তারা আসন ভাগাভাগি করে তারা কিন্তু নৌকা নিয়ে নির্বাচন করেনি, তারা কিন্তু লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে। তারা মনে করেছে যে আমার লাঙ্গল যথেষ্ট পরিচিত, অতএব আমার লাঙ্গল নিয়ে নির্বাচন করলে আমার সমস্যা নেই। এই জন্যই বিএনপি অত্যধিক উদার, তার সাথে যারা আন্দোলন করে তাদেরকে নিয়ে আসতে চায়। যদি ধানের শীষ দেয় যাকেই দিবে, ধরেন আমরা আন্দাজে পার্থ বা আপনার যে আমার নাম কি
ববি হাজজাদ। ববি হাজজাদ, তারা কোন প্রতীক নিয়ে নির্বাচন করে? তারা প্রতীক নির্বাচন তাদের দলীয় প্রতীক আছে তো। আছে তো, তার দলীয় প্রতীক তো আমি জানি না, মানুষ জানবে কিভাবে? ওই দলীয় মানুষকে প্রতীক জানাবে, কিন্তু ওই দলীয় প্রতীক দায়িত্ব কার? ওই দলীয় প্রতীক পরিচিত করতে করতে অনেক সময় পার হয়ে যাবে। এই জন্য হ্যাঁ ভাই, আমরা মনে করেছি একটু মেলাবেন কিনা এই জিনিসটা, যে একদিকে আপনি বলছেন, যেটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছিল, যে ডাকসুর ব্যাপারে আপনি বলছেন যে তারা বর্ণচোরা বা তারা আড়ালে থেকে তাদের পরিচয় গোপন করছে। এক্ষেত্রে কি পরিচয় গোপন হচ্ছে? যে এখানে গোপন ছিল তো, প্রশাসনের গোপন ছিল না। না, কিন্তু এত এখানে যখন আপনি প্রশাসন- প্রতীক দেখাচ্ছেন একটি, না, না, এটা- প্রার্থী আরেকজন, এখানে কি পরিচয় গোপন হচ্ছে? না না না, এখানে গোপন হবে কেন? বলে যে মানুষ তো আমরা- ধান শেষে ভোট দিচ্ছে। তাহলে সে ভোট দিক, প্রার্থী তো যাচ্ছে যে ভাই আমি ববি হাজজাদ, আমার এটা দল, কিন্তু আমি জোট করেছি, আমি ধানের শেষে আমার প্রতীকে ভোট দেন। এই তো গোপন করা হতো। গোপনটা কোনটা? আমি ভিতরে থেকে, যেমন Officially তো সে ওই দলেরই হলো। অফিসিয়ালি সে ওই দল, সে তার দ্বার বলছে তার। এবং এখানে আমরা একটি করছি, এই ছেলেগুলি ধরেন আপনার ইয়ে বলেন নাম কি, জেনার সাকিব বলেন, ববি হাজজাদ বলেন, আলালি পাস, না, প্রার্থীরা তো কেউ এই যুক্তি হয়তো নিতে চাইবে না। হ্যাঁ, এইটাই হলো। এই জন্য প্রার্থীরা ঝুঁকি নিতে চাইবে না। আচ্ছা, ওইটা বিএনপি তাদেরকে- হাবিব ভাই জানার জন্য হ্যাঁ। ওই যে নমিনেশন দেয় না, একটা পেপারে লিখে দেয় তো যে আমাদের মনোনীত প্রার্থী, হ্যাঁ। তা ওদেরকে যখন প্রার্থী দিবেন আপনি, তখন স্বাক্ষর করবে তো আপনার দলের নেতা। যদি ওরা ধানের শেষ নেয়, হ্যাঁ, তাহলে করবে। তাহলে না, না, দলের নেতা স্বাক্ষর যেমন করতেছে জামাত। যে জোটের হ্যাঁ, পক্ষ থেকে জোটের তারা পক্ষ ধানের ধানের শেষ দেয়া মার্কা- হলো, হ্যাঁ। বিএনপি হ্যাঁ, মনোনয়ন। যদি ববি হাজজাদ মনে করে আমি নেব না, তাহলে তারপর না, থেকে সে ওইটাই নির্বাচন কি করবে। লিখবে যে ওটা কি লিখবে যে কোনটা? ববি হাজজাদ অমুক দলের অমুককে ধানের শীর্ষে মনোনয়ন জোটের, দেওয়া হ্যাঁ হলো। হ্যাঁ, হতে পারে। না হলে পরিষ্কার লিখবে যে বিএনপি। বিএনপির অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, জি, বিএনপি লিখতে লেখা হবে। থাকবে, ওটা হলো তাহলে- অফিসিয়ালি। তাহলে আমি লিখতেছি Officially বিএনপি, থাকবে, না। ভিতরে বিএনপি না নয়, না, ভিতরে জিনিসটা কি হইলো? না না, জিনিসটা ঠিকই আছে। আমরা চাচ্ছি না যে আমাদের যারা ছোট দল যারা, তারা নির্বাচন করতে গিয়ে তারা কোন ধরনের এর ফলসে না পড়ুক, এটা আমাদের উদ্দেশ্য। যাই হোক, আমাদের উদ্দেশ্য বক্তব্য- মহৎ। না, উদ্দেশ্য এখন মহৎ ওনাদের, উদ্দেশ্য কিন্তু মহৎ। আমাদের বক্তব্য বলে যে না, আপনি এরা- নির্বাচন কমিশনের যে আইন, সেটা সে আইন করবে, আপনি বলতে ঠিক পারবেন আছে, আইনটা আইন বদল হবে। করেছে, আমরা নির্বাচন করার আবেদন দিয়েছি, নির্বাচন করে না মানে তখন আমাদের সেটা নির্বাচন করতে হবে। ঠিক আছে। আমরা তো বলছি না যে দিয়ে এইটা না মানে আমরা নির্বাচন করবোই না। যেমন কেউ কেউ বলেছে পেয়ার ছাড়া নির্বাচন করবোই না, তো তারা এই যে 88টা 85টা নিয়ে পিআর ছাড়া নির্বাচন করা রাজনৈতিক দাবি, আর এটা অফিসিয়ালি আপনি রাজনৈতিক দাবি চিঠি যখন তারা এত বছর ধরে যখন তারা এই এতদিন আলোচনা করলো, আপনার কমিশন সবাই কোথাও পিয়ার নিয়ে আলোচনা করে না, যখন একটা সমাধানের দিকে যাচ্ছে হঠাৎ করে পিয়ার নিয়ে আসে। না, তা তো ঠিক আছে। এইটা তো ঠিক এই যে আছে। হঠাৎ করে যখন তৎকালীন সরকার আদলে যাইতে হবে, না না, তত্ত্ব সরকার কিন্তু এই এর পরে আমি এবং বদিউল মজুমদার আমরা বহুদিন একসাথে বসে আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হয়নি, কারণ আওয়ামী লীগ ওই সময় সংসদে উঠালো, তারপর সময় সংক্ষিপ্ত রায় দিল, আরও দুইটা নির্বাচন দেশের তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, তো বাংলাদেশের বাস্তবতায় আরও দুইটা টার্ম তত্ত্বাবধায়ক সরকারের ছিল। নির্বাচন হবে। তবে হাইকোর্টের কোনো, সুপ্রিম কোর্টের কোনো বিচারকরা এর সাথে জড়িত হবে না, এটা ছিল। এটাকে আওয়ামী লীগ বানায় নিল কি যে বাতিল। বাতিল দিয়ে, তারপর 16 মাস পরে, অবসরে যাওয়ার 16 মাস পরে গিয়ে খায়রুল হক সাহেব রায় দিলেন বাতিল। না ঠিক আছে, এটা হয় কিন্তু না। এখন তো চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ হয়েই এখন শুনানি হচ্ছে। শুনানি এটা জীবিত ছিল, ততটা জীবিত ছিল মৃত করে, যেমন স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয় না, ছাড়াছাড়ি হওয়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট দিনের পরে কিন্তু সে বিবাহ করতে পারে, বিশেষ করে মেয়েরা। স্বামীর সাথে ছাড়াছাড়ি না হয়েই যদি আরেক জায়গায় বিয়ে করে এবং বাচ্চা হয়, সেটা কি অবৈধ হয় না? এর ওই গত আওয়ামী লীগের যে সরকারগুলি ছিল, ওটা অবৈধ সরকার, তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে থাকা সত্ত্বেও দলীয় সরকার ওদের তাই নির্বাচন করেছে, এটা টোটালি অন্যায়। যে জন্য কোর্ট সিদ্ধান্ত দিয়েছে এবং সে শুনানি হচ্ছে, শুনানি যদি ওকে হয়ে যায় তার তত্ত্ব সংবিধান ফিরে আসবে। এবার আপনি যেটা বললেন ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা আমি দিয়েছি, আমরা গুলাই ফেলি কোনটা, তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে পার্থক্যটা। তত্ত্বাবধায়ক সরকার হলো সংসদে বা এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট মেয়াদ এবং নির্দিষ্ট কর্মপন্থা নির্বাচন করেছিল। নির্ধারণ করে দেওয়া হয়, ওর বাইরে যেতে পারে না, অথবা পর থাকতে পারে না। আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো মেয়াদ নেই, 2 মাস হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এদের ক্ষমতাও একটু বেশি থাকে। এই হলো পার্থক্য। তাই সেই পার্থক্য করতে গিয়ে এই সরকার যেটা করছে স্বাভাবিক করছে, বন্ধ দিয়ে দিতে এইটা তো ঠিক না। এই জিনিসগুলি বলছে যে আপনি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে, এখন তো ডাকসুদা ভিভিজের সাথে দেখলাম ঘেরাও করছে, কি করছে এখন হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলছে একটা বিল্ডিং বিক্রি করে দেবো, আমি ডাক্তার ভিভিজেস হয়ে গেছি, আমি এটা করবো। ওইটা তত্ত্বাবধায়ক সরকার তার যতটুকু কার্য করার দরকার ছিল, আসল জায়গায় না গিয়ে অন্য জায়গায় গিয়ে যে সময়টা বেশি নষ্ট করে এখন পর্যন্ত দৃশ্যমান কোনোটাই করতাম, যেমন তাদের সংশোধন নিয়ে আসতাম। এই স্থানীয় সরকার সংশোধন করলো না, নির্বাচন রুহুল আহমেদ সাহেব আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ভালো মানুষ, এমন একটা কাজটা করে গেল, সেই আইয়ুব খানের প্রেতাত্মা নিয়ে আসলো যে চাকরিজীবীরা ভোট করতে পারে। আইয়ুব খান ওই পর্যায়ে ছিল না, চাকরিজীবীরা ভোট করতে পারবে,
হ্যাঁ ভাই, আমরা ভোট অনুষ্ঠানের শেষ শেষ করি, পর্যায়ে। ভোট করতে পারবে এবং কাউন্সিলররা বানাবে ভোট দিয়ে মেয়র, মেম্বাররা বানাবে ভোট দিয়ে চেয়ারম্যান, যেটা আইয়ুব খানের সময় ছিল। জি। ওই জায়গায় চলে গেল 16 যুগে, মানে একটা সংসদ হলো, এটা একটা নারী সংস্কার করলো, নারী কমিশন সংস্কার করলো, সেটা নিয়ে বিতর্ক হলো। ওই কাজ একটা করতে, অথবা তাদের দায়িত্বটা ছিল একটা সুন্দর নির্বাচন করে নির্বাচন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশটা সামনে দিকে এগিয়ে যাবে। তাছাড়া দেখেন আজকে যে 16 বছর পার হয়ে গেল, একটা ইনভেস্টমেন্ট বিদেশ থেকে আসতেছে না। জি। আপনি দিন দিন জিডিপি নিচের দিকে নেমে যাচ্ছে, দেশের ভিতরে অস্থিরতা, নানান ধরনের সহিংসতা শুরু হয়েছে, মব শুরু হয়েছে। এটা বন্ধ করতে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। জনাব আবু হেনা রাজ্জাকি, আমরা শেষ করব। যে কথা বলছে যে নির্বাচনের মাধ্যমেই একটা স্থিতিশীল পরিবেশ আসবে সেটি বলছেন, কিন্তু আপনি বলছেন যে নির্বাচনের পথে নানা রকম বগি আছে, যদি ট্রেন ধরি আমরা, নানা রকম ইস্যু আছে, এই ইস্যুকে সলভ করে আখেরে যে নির্বাচনে যাওয়া, সেই পরিস্থিতিটি কিভাবে দেখেন? সেই ভবিষ্যৎ আমি আগেও বলছি, আপনি তো শুধুমাত্র একটা ট্রেন রওনা দিয়েছিল, একটা বগি নিয়ে যদি রওনা দিত, যে নির্বাচনী বগি যাচ্ছে, আপনি মাঠে নেমে, আমি হাবিবেরও চ্যালেঞ্জ করি, সেও তো মাঠে যায় নির্বাচন করার জন্য, উনি নির্বাচনের পরিবেশ ফিল করছেন কিনা? আমরা তো সবাই, আমরা তো এই সয়েলের, এই আবহাওয়ার ভিতরেই দেখছি, আমরা মাঠে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, শুধু নির্বাচন নির্বাচন, জিকির, পোস্টার, লিফলেট, এই তো হবে, কার জন্য কি করব, এই সেটা কি হচ্ছে? কারণ এগুলো তো চলমান, এটার সাথে এই বগিগুলো সব একটা একটা করে ফেলায় যেতে হবে, তো মাইনাস করে দিয়ে শুধু নির্বাচনী বগিটা নিয়ে আপনি রওনা দিবেন, সেই জায়গাটা তো আমরা যাচ্ছি না। আপনি বলছেন মাঠে নির্বাচনী আমেজ নাই সেরকম? আমি তো দেখি না, হাবিব ভাই, আমি আশা আপনি করি প্রার্থী উনিও হিসেবে কি ওভাবে দেখেন? দেখেন না। না না, পরিবেশটা আছে, দেখে ধরতেছে না, মারতে কি করেছে না, মানে নির্বাচনের যে আমেজ আছে, আছে তো, নির্বাচনী আলোচনা আছে। হ্যাঁ হ্যাঁ, নির্বাচন আছে, কিন্তু ওই জায়গায় বলে নির্বাচন তো হবে তো ভাই, এই যে এইটা বলে, এই যে প্রশ্নটা কেন বলে, কেন এই প্রশ্ন কেন? এইটা বলে যে সরকার এখানে দৃঢ়তা দেখাতে পারছে, সরকার পক্ষ থেকে না, প্রতিনিয়ত বলা হচ্ছে না, সরকার ফেব্রুয়ারিতে বলা নির্বাচন থেকে শান্তিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছে ক্ষমতা না। হস্তান্তর না, করবে, বলাটাকে সরকার তো মানুষ বলছে। বিশ্বাস করতে ফেব্রুয়ারিতে পারছে নির্বাচন না। হবে, এটা। ডিসেম্বরে তফসিল হবে, আপনারা নির্বাচন করবেন, যারা করবেন, আমরা সেই এবং আলোচনায় বৃহত্তম থাকছি না। রাজনৈতিক দল হিসেবে আপনারাও নির্বাচনের আমরা দিকে আছেন, এই যে তারপরে কেন আমরা মানুষের ভিতর সংখ্যা? মানুষ বলে, আমরা তো বলি না নির্বাচন হবে। আমি মনে হয় সবচেয়ে কঠিন ভাষায় এই নির্বাচন ডেট হওয়ার আগে বলেছিলাম প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, এটা ভাইরাল হয়ে গেছিল। আপনি কি আর আমি জনগণকে? বলেছিলাম, না আমি জনগণ তো, আমি বলেছিলাম ফেব্রুয়ারির মধ্যে যদি এই সরকার নির্বাচন না করতে পারে, এই সরকার থাকবে না, অন্য কোনো সরকার আসবে, তাকে সেনাবাহিনী আর পাহারা দিবে না, লাশ আর পাহারা দিবে না, কারণ লাশই এখন আপনি জিডিপি নিজে থেকে নেমে যাচ্ছে, দিনে দিনে অস্থিরতা, নানান ধরনের সহিংসতা শুরু হয়ে গেছে। সেনাবাহিনী আমাদের গর্বের ধন, এখন এই মাঠে মাঠে মশার কামড় খাবে, পিঁপড়ার কামড় খাবে, রাত্রে থাকবে কোথায়, খায় কোথায়, ঘুমায় কোথায়, তাদেরকে এই জীবন, এই দিকে আমার দেশ রক্ষা হবে? ওই জন্য সেনাবাহিনী একটা নির্দিষ্ট একটা অল্প দিনের জন্য আসে। এখন বছরের পর বছর সেনাবাহিনীতে পাহারা দিলে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী যে তাদের পেশাদার থাকবে, যে কারণে বলেছে যে ফেরের মধ্যে নির্বাচনটা হতেই হবে, নির্বাচন নাহলে সরকার থাকবে, অন্য কিছু হবে। আর তখন যদি কিছু হয়, আজকে আমরা যারা এই যে ক্ষমতা দেখাচ্ছি না, আবার ওই রিমান্ড, আবার পালিয়ে থাকা, পিঠের চামড়া কিন্তু থাকবে না। এই জন্য বলছে ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচন আমরা করি, একবারেই সব পাওয়া যাবে। মানে আমি যেতে বুঝলাম কোনো না, হয় না, আমরা ঐক্যবদ্ধ হয় না। হচ্ছি কিভাবে? আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, কোন বিধানে, কোন আইনে, কোন সংবিধানে, সব এটা সময় আজ পর্যন্ত ঠিক হইল না। সবসময় সংবিধান হয় না, পরিস্থিতি তো এইটা না, কি- স্বাভাবিক তো এটা ভাই। একটা রাষ্ট্র তো, আচ্ছা, রাষ্ট্র তো- এখন পর্যন্ত দেশটা আরে রাষ্ট্র হয় ভাই, নাই। রাষ্ট্র হলো না, ঠিক আছে, রাষ্ট্র ধর 90 সালে, আমার তো মনে হয়, আমি তো রাষ্ট্রকে 90 সালে যখন ভাই, খুব লম্বা করা যাবে না, আমাদের শেষ করতে হবে। জি। 90 সালে যারা সরকার পতনের পর কি হবে, তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি কতদিনের নাম আসলো না, এবার তো নাম আসলো সালি আহমেদ, আসলো না, পরের দিন হিসেবে আসলো। তখন একটা পর্যায়ে এসে শেখ হাসিনার সেটা উদ্দেশ্য, না হাবিব ভাই, শেখ আপনি হাসিনার তো একটা উদ্দেশ্য- নিয়মে যাবেন। না, নিয়ম না, আমি বলি যে আপনি সংবিধান মোতাবেক, সংবিধান- কোন সংবিধানে যাচ্ছেন শোনেন, নির্বাচন? আগে তো সংবিধান ছিল না না, এখন নির্বাচনে যাচ্ছেন না, যে কোন আমি বলি, সংবিধানে? আপনার পরিস্থিতিতে উত্তরণ না না, যাচ্ছি কিভাবে? উত্তরণ হতে আমি এই এটিএন বাংলার অফিসে উঠলাম, নিচে সিঁড়ি বাইয়ে উঠছি না, সিঁড়িটা না থাকলে আমি উঠবো কেমনে? ঠিকই তো আছে। তার মানে নির্বাচনে যাওয়ার কোনো না সিঁড়ি না নাই? নো, না না, আমি বলি সাংবিধানিক আইনি কোনো সিঁড়ি নাই, আপনার পরিস্থিতি, আইনি কোনো সিঁড়ি নাই। মানে আইন বহির্ভূতভাবে নির্বাচন Yes, আপনি বলছেন? yes, না, আইন পরিস্থিতি আপনাকে, যেমন এরশাদ সাহেব ক্ষমতা নিয়েছিল, কোন বৈধতা ছিল, সংসদ ভেঙে নিয়েছিল, তারপর নির্বাচন হলো, সেইটা- সংবিধান হলো। না না, সেটা তারপর বলেন। কি হলো? তাহলে ইউনূস সাহেব যা তারপরে- করতেছে সেটাই না, না, সংবিধান। তারপরে কি হলো? তারপরে যখন 90 সালে যখন এরশাদ পতন হলো, সব মানলাম। তখন কি হলো? Yes. তখন শাহাবুদ্দিন সাহেব, Yes. শাহাবুদ্দিন সাহেব তখন শাহাবুদ্দিন সাহেবের রাষ্ট্রপতি হলেন। ইতিহাসটাকে পুরা সাংবিধানিক, তো? না না, পুরা সাংবিধানিক। আচ্ছা, সাংবিধানিক, এই সাংবিধানিক রায় কে দিল? পৃথিবীর কোথাও আছে? না না, সাংবিধানিক, ভাই, ভাইস প্রেসিডেন্ট বানাইছে, তারপরে হোক, ওইটুকু পর্যন্ত আসে, হ্যাঁ। তারপর পৃথিবীর কোথাও আছে
যে একজন রাষ্ট্রপতি পরে আবার তার পুনরায় তার প্রধান বিচারপতি পদে ফিরে আসে পাকিস্তান ছাড়া কোথাও নাই, হ্যাঁ, সেটি তো আমাদের না, হয়েছে। হয় এটা সেটা আমাদের হয়েছে, কিন্তু আমি আমরা তো এখন করেছি। যাচ্ছি কিভাবে? না, না, এখন আমার এখন তত্ত্বাবধায়ক সরকার নাই, পরিস্থিতি- ওই সংবিধান মোতাবেক নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে নির্বাচন করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম ওই সংবিধানে নাই, যার নাম ওই বইতে নাই, সেই বইটা চালাবে কেমনে? তত্ত্বাবধায়ক সরকার সংবিধান আগে এখনো এটা ঠিক করেন হাবিব ভাই, আপনি একটা ছিল তো। রেসপন্সিবল লোক, আই রেসপেক্ট ইউ। না, আপনি ঠিক আছে। এখনো আলাপ করেন যে আমরা কোন বিধানে নির্বাচনটা করতে যাচ্ছি। আমি- সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, আর আমরা নির্বাচন নিয়ে যাচ্ছি ফেব্রুয়ারি 2026-এ। কোন বিধানে, কোন আইনে, কোন সংবিধানে এটা রেডি করেন, এটা ঠিক করেন। তা না হইলে ভায়োলেশন অফ বলি- কনস্টিটিউশনে যদি রিভার্স বা অ্যাডভার্স কোন সরকার 5 বছর 10 বছর পরেও আসে, তাহলে আজকে যারা পার্লামেন্টে যাবে দে উইল বি আনসারেবল, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। অসংখ্য ধন্যবাদ। শেষ করতে জি, জি, জি। পরিস্থিতির কারণেই